এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ক্লাস স্টার্ট করেছি মিসেলেনিয়াস ওপর বেস করে। এটা তুমি যে কোনো এক্সাম দাও না কেন, সমস্ত পরীক্ষার ওপরই কিন্তু পরীক্ষার জন্যই আর কি ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা জানো মিসেলেনিয়াস এক্সামটা কিন্তু একটু হায়ার লেভেলে, তাই আমি সেভাবেই তোমাদেরকে এখানে পড়াবো। আগের ক্লাসে দেখবে আমি ভারতের যে বর্ডার এবং প্রতিবেশী দেশ সেই সম্পর্কে ক্লাস নিয়েছিলাম। তাই আজকে আমি তোমাদের যে বিষয়টার উপর ক্লাস নেবো সেটা হচ্ছে ভারতের হিমালয়, ঠিক আছে, এবং ট্রান্স হিমালয়ের যে পার্টটা রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে। তাই এই পার্টটা আমি কভার করব। আজকে আমি পুরো থিওরি করাবো, নেক্সট দিন এখান থেকে এমসিকিউ নিয়ে আসবো। তাই যারা যারা নতুন, অবশ্যই যারা প্রথমবার এসছো আমার চ্যানেলে অবশ্যই জুড়ে থেকো। আশা করছি তোমাদেরকে বেস্ট কন্টেন্ট আমি প্রোভাইড করার আমার তরফ থেকে আমি চেষ্টা করছি, ঠিক আছে। তো চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে। ভারতের গঠন এবং ভূপ্রাকৃতিক বিভাগটা আমরা দেখব। দেখো, পৃথিবীর আনুমানিক বয়সটা মনে রাখবে 460 কোটি বছর, এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে, ঠিক আছে, 460 কোটি বছর। দেখো, অন্তর্জাত অর্থাৎ এন্ডোজেনিক, ঠিক আছে, এবং দেখো বহির্জাত অর্থাৎ এক্সোজেনিক। শক্তির প্রভাবে কি হয় না, বর্তমানে যে ভূপ্রকৃতির যে তুমি রূপ দেখতে পাচ্ছ সেটা কিন্তু গঠিত হয়েছে। এবার দেখো, অন্তর্জাতগুলোর মধ্যে কোন কোনগুলো পড়ে তোমরা নিজেরাই বলতে পারবে, দেখবে ভূমিকম্প, অগ্নুৎপাত এগুলো কিন্তু আসে। আর বহির্জাতের মধ্যে কি করবে, ধরো নদীর দ্বারা ক্ষয় কার্যের ফলে, নদীর দ্বারা সঞ্চয় কার্যের ফলে হিমবাহ, বায়ু, এই যে ভূমিরূপগুলো দেখতে পাও এগুলো সব কিন্তু এক্সোজেনিক। আর এন্ডোজেনিক যেটা বললাম, ভূমিকম্প এছাড়াও তোমার অগ্নুৎপাত, এগুলো কিন্তু এন্ডোজেনিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। দেখো, প্লেটের পার্শ্বীয় সঞ্চালন ভারতীয় উপমহাদেশের ভূতাত্ত্বিক কাঠামো গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। প্লেটের পার্শ্বীয় চলনটা কিন্তু ভারতীয় যে উপমহাদেশ সেখানে কিন্তু ভূতাত্ত্বিক কাঠামো গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখো, ভারতের বিভাগ দুটি দুটির ভিত্তিতে আর কি ভারতকে ভাগ করা যায়। একটা হচ্ছে ভূতাত্ত্বিক বিভাগ, যেটা জিওলজিক্যাল ডিভিশন বলা হয়, আর একটা ভূপ্রাকৃতিক অর্থাৎ ফিজিওগ্রাফিক ডিভিশন। আমরা দুটো ভাগে ভাগ করি ভারতকে, একটা হচ্ছে জিওলজিক্যাল ডিভিশন আর একটা ফিজিওগ্রাফিক ডিভিশন, ঠিক আছে। চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, ভূতাত্ত্বিক ভাগটা আমরা চলো দেখি। দেখো, ভূতাত্ত্বিকরা একই ধরনের শিলা গঠন এবং ভূতাত্ত্বিক ইতিহাসের অঞ্চলকে এক বিভাগে অন্তর্ভুক্ত করেন, এবং ভূতাত্ত্বিকভাবে ভারতকে আবার দেখো তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা যায়। তাহলে ভূতাত্ত্বিকভাবে ভারতকে প্রধানত আবার কটি ভাগে ভাগ করা হচ্ছে, তিনটি ভাগে, তাই তো। কি কি দেখো এখানে দেওয়া আছে। এটা উপদ্বীপীয় ব্লক, যে পেনিনসুলার ব্লক বলা হয়, এছাড়া হিমালয় এবং উপদ্বীপীয় যে আমাদের পর্বতমালাগুলো রয়েছে সেটা, আর তোমার হচ্ছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের যে সমভূমি সেটা। তাহলে তিনটে পার্ট, এই তিনটে পার্ট কিন্তু মনে রাখবে। তিনটে অঞ্চলে প্রধান ভাগে ভাগ করা হচ্ছে ভূতাত্ত্বিকভাবে আর কি ভারতকে, ঠিক আছে। ওই জন্য ভারত কি বলা হয়, ট্রিপল টেকটনিক ডিভিশনও বলা হয়, এই কারণে যে ভূতাত্ত্বিকভাবে ভারতকে তিনটে ভাগ করা হচ্ছে, ওই কারণেই ভারত কি বলা হয়, ট্রিপল টেকটনিক ডিভিশনও কিন্তু বলা হয় একে, এই ভাগটাকে আর কি। তাহলে মনে রাখবে তিনটি ভাগ করে কি কি, একটা পেনিনসুলার ব্লক হচ্ছে উপদ্বীপীয় ব্লক, একটা হচ্ছে হিমালয় এবং উপদ্বীপীয় যে পর্বতমালা, এছাড়া 3 নম্বর হচ্ছে গঙ্গা সিন্ধু এবং ওই ব্রহ্মপুত্রের সমভূমি সেটা, ঠিক আছে। দেখো, তাহলে প্রথমে আমরা চলো উপদ্বীপীয় ব্লক সম্পর্কে দেখি, এক এক করে দেখি, ঠিক আছে। উপদ্বীপীয় ব্লক, দেখো, উপদ্বীপীয় মালভূমি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম ভূপ্রাকৃতিক একক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। উপদ্বীপীয় মালভূমি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম ভূপ্রাকৃতিক একক, ঠিক আছে। দেখো, এটি ভারতের কোথায় লোকেটেড, উপদ্বীপীয় ব্লকটা মনে রাখবে, দেখো উত্তর সমভূমির দক্ষিণে। দেখো এখানটা উত্তরের সমভূমি অঞ্চলে, এই জায়গাটা বুঝতে পারছো, গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা এর দক্ষিণে, মানে এইটা দক্ষিণে, এই দিকটা দক্ষিণ, মানে এই জায়গাটাকে আমরা কি বলে থাকি, পেনিনসুলার ইন্ডিয়া বলে থাকি, এইটা পেনিনসুলার আর কি ব্লক বলে দেওয়া হয়ে থাকে, বুঝতে পারছো। তাহলে দেখো, চারিদিকে কি থাকে, পাহাড়ি অঞ্চলের দ্বারা আবৃত। জানো তোমরা এই দিকটা পুরো পাহাড়, এটা পূর্বঘাট বলা হয়, আর এই দিকটা পশ্চিমঘাট বলা হয়, পুরো পাহাড় দিয়ে ঘেরা। দেখো, উপদ্বীপীয় মালভূমির উত্তরে যে সীমা, উত্তরে যে সীমা সেটা দেখো কচ্ছ অঞ্চল থেকে শুরু করে, গুজরাটের এই যে কচ্ছ অঞ্চল, কচ্ছ থেকে শুরু করে আরাবল্লী পর্বতের পশ্চিম প্রান্ত বরাবর বিস্তৃত। আরাবল্লী পর্বত এখানে আছে, এর পশ্চিম প্রান্ত বরাবর বিস্তৃত, এবং দিল্লির নিকটবর্তী অঞ্চল অতিক্রম করেছে, দিল্লি পর্যন্ত আর কি বিস্তৃত, এটা মনে রাখবে।
এবং দেখো যমুনা গঙ্গার সমান্তরালভাবে রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন তুমি দেখতে পাবে। যে পেনিনসুলার ব্লকের সীমারেখা, এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। যে গুজরাটের ওইদিকে কচ্ছ আরাবল্লী পর্বতের পশ্চিম প্রান্ত বরাবর, এছাড়াও দিল্লি একদম নিকটবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এছাড়াও তোমার রয়েছে এদিকে যমুনা এবং গঙ্গার সমান্তরালভাবে রাজমহল যে পাহাড়, পাহাড় পর্যন্ত কিন্তু বিস্তৃত, এবং গঙ্গা বদ্বীপ পর্যন্ত প্রসারিত। মনে রাখবে, গঙ্গার একদম বদ্বীপ পর্যন্ত প্রসারিত। ঠিক আছে, নেক্সট দেখো উপদ্বীপীয় ব্লকের সম্প্রসারণ। দেখো দেখো উত্তর পূর্বে কার্বি অ্যাংলং যে মালভূমি এর অংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপদ্বীপীয় ব্লকের সম্প্রসারণ মানে কতটা পর্যন্ত বিস্তৃত আর কি উপদ্বীপীয় ব্লকটা, পেনিনসুলারটা। দেখো উত্তর পূর্বে যে কার্বি অ্যাংলং যে মালভূমি, এটা কিন্তু এরই অংশ, এই উপদ্বীপীয় ব্লকেরই কিন্তু অংশ। ঠিক আছে, মেঘালয় মালভূমি এর সম্প্রসারিত অংশ, মেঘালয়ের যে মালভূমি রয়েছে সেটাও এরই সম্প্রসারিত অংশ। এছাড়াও পশ্চিমে রাজস্থান অঞ্চল এরও অন্তর্ভুক্ত। পশ্চিমে রাজস্থানের যে অঞ্চল রয়েছে, এখানে দেখো রাজস্থানের যে অঞ্চলটা, ঠিক আছে, এখানটা এটাও কিন্তু এরই অন্তর্ভুক্ত। ঠিক আছে, দেখবো আমি একটা ম্যাপ নিয়েছি। দেখো এখানে দেখবে, দেখো এখানে দেখো রাজস্থান, দিল্লি, ঠিক আছে, গুজরাটে দেখো এইখানটা, গুজরাটে কচ্ছ এই জায়গাটা। ঠিক আছে, এইখানে দেখবে আছে তোমার কার্বি অ্যাংলং প্ল্যাটু, সেটা আছে দেখবে এখানে। ঠিক আছে, এখানে হিলসগুলো আছে। নেক্সট, তাহলে বুঝতে পারলে উপদ্বীপীয় ব্লকের সম্প্রসারণটা মনে রাখবে। উত্তর পূর্বে কার্বি অ্যাংলং মালভূমি পর্যন্ত, এবং মেঘালয়ের মালভূমি এর সম্প্রসারিত অংশ, এবং পশ্চিমে যে রাজস্থান অঞ্চল এর মধ্যেও কিন্তু এটা অন্তর্ভুক্ত, উপদ্বীপীয় ব্লকেরই আর কি একটা অংশ। ঠিক আছে, দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ জানো এই পয়েন্টটা অনেক চর্চার মধ্যে আছে, কারণ পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর এই জায়গাটা অনেক চর্চার মধ্যে রয়েছে এখন। দেখো মালদা ফল্ট, এটা কোথায় লোকেটেড? পশ্চিমবঙ্গে লোকেটেড, এবং উত্তর পূর্ব অংশকে ছোটনাগপুর মালভূমি থেকে পৃথক করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এই মালদা ফল্টটা। এবং দেখো এটা একটা গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক ফল্ট। ঠিক আছে, তাহলে মনে রাখবে মালদা ফল্ট কোথায় লোকেটেড? পশ্চিমবঙ্গে লোকেটেড, এবং এটি কাকে কাকে পৃথক করেছে মনে রাখবে, উত্তর পূর্বের যে অংশ ছোটনাগপুর মালভূমি থেকে কিন্তু পৃথক করেছে। দেখো গারো এবং রাজমহল যে গ্যাপ, এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে, এটা একটু ভালো করে দেখো। দেখো গারো বুঝতে পারছো তো, মানে গারো খাসি জয়ন্তিয়া, মেঘালয়ে গারো খাসি জয়ন্তিয়া, আশা করছি তোমরা জানো। এইখানটা করে দেখো, মেঘালয় যদি হয়, মেঘালয় গারো খাসি জয়ন্তিয়া। আর রাজমহল পাহাড়, রাজমহল পাহাড় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে এই জায়গাটা করে দেখবে আছে। ঠিক আছে, রাজমহল গ্যাপ, তাহলে গারো এবং রাজমহল গ্যাপ। দেখো রাজমহল পাহাড় এবং গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের মধ্যে অবস্থিত। তাহলে গারো এবং রাজমহল গ্যাপ কোথায় লোকেটেড? রাজমহল পাহাড় এবং গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের মধ্যে অবস্থিত। দেখো হিমালয় গঠনের সময় ভারতীয় প্লেটের উত্তর পূর্বমুখী সঞ্চালনের ফলে এই বিশাল ফল্টের সৃষ্টি হয়। তাহলে দেখো এই পয়েন্টটা মনে রাখবে, যে হিমালয় গঠনের সময় ভারতীয় প্লেটের উত্তর এবং পূর্বমুখী সঞ্চালনের ফলে বিশাল ফল্টের সৃষ্টি হয়। পরবর্তীকালে দেখো বহু নদী পলি সঞ্চয়ের ফলে এই নিম্নভূমি কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। তাহলে মনে রাখবে, পরবর্তীকালে বহু নদী পলি সঞ্চয়ের ফলে সেটা পূর্ণ হয়ে যায়। দেখো বর্তমানে মেঘালয় এবং কার্বি অ্যাংলং যে মালভূমি, এই মূল উপদ্বীপীয় ব্লক থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। বর্তমানে দেখো কি, তাহলে মেঘালয় এবং কার্বি অ্যাংলং এর যে মালভূমি, এটা মূল উপদ্বীপীয় ব্লকেরই এক অংশ, কিন্তু এটা বর্তমানে কি অবস্থা রয়েছে? সেখান থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দেখো ভারতের যে ভূপ্রকৃতি ভাগগুলো সেটা দেখে নাও। ভারতকে 6টি ভাগে ভাগ করা যায়, ভূপ্রাকৃতিক ভাগ দিক দিয়ে 6টি ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো উত্তর এবং উত্তর পূর্ব পর্বতমালা, উত্তরের সমভূমি, উপদ্বীপীয় মালভূমি, ভারতের মরুভূমি, উপকূলীয় সমভূমি, আর একটা হচ্ছে দ্বীপপুঞ্জ। 6টি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলোতে কিন্তু প্রশ্ন এসে থাকে, ভালো করে মনে রাখবে। হয়তো দিয়ে দেবে, এইভাবে দিয়ে দেবে, এর তোর 3টে অপশন দিয়ে দিলো, আর একটা ধরো অন্য কিছু দিয়ে দিলো, বলে এর মধ্যে কোনটি সঠিক নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে। ফরমেশন অফ হিমালয়াস, অর্থাৎ হিমালয়ের ফরমেশন কি করে হয়েছিল, এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথম ধাপ মনে রাখবে, যে প্লেটের পশ্চিম অংশে সংঘর্ষ, কলিশন হয়েছিল প্রথমে আর কি, প্রথম ধাপে পশ্চিম অংশে সংঘর্ষ ঘটে। দেখো ভারতীয় প্লেট এবং ইউরেশীয় যে প্লেট তোমরা জানো, ফলে হিমালয়ের ফরমেশন হয়েছে। প্লেট কিন্তু দেখো সরাসরি নয়, কৌণিকভাবে দেখো, অর্থাৎ টিল্টেড ম্যানারে সংঘর্ষ হয়েছিল। প্রথম যে ধাপ, সেখানে কিন্তু টিল্টেড বা কৌণিকভাবে কিন্তু সংঘর্ষ হয়। এর ফলে কি তৈরি হয়? গ্রেটার হিমালয় কিন্তু গঠিত হয় বা সৃষ্টি হয়, গ্রেটার হিমালয়। তাহলে প্রথম ধাপে কি তৈরি হচ্ছে? মনে রাখবে গ্রেটার হিমালয় কিন্তু সৃষ্টি হচ্ছে।
দ্বিতীয় ধাপে দেখো গ্রেটার হিমালয় গঠিত হয়, প্রথম ধাপে গ্রেটার হিমালয় গঠিত হচ্ছে এবং সংঘর্ষের কারণে পরবর্তীকালে দ্বিতীয় ধাপে আর কি সংঘর্ষের কারণে ভারতীয় প্লেট ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরে যায়। এই প্রক্রিয়া কি বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট, ডোর স্ল্যামিং শাট। পরীক্ষায় প্রশ্ন কিন্তু পড়তে পারে এখান থেকে, ডোর স্ল্যামিং শাট কোন ধাপে ক্রিয়েট হয় বা কোন ধাপকে বলা হয় বা কোন বিষয়টাকে বলা হয়? অ্যান্টি ক্লকওয়াইজ প্লেট ঘুরে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে? দ্বিতীয় ধাপে আর কি। দেখো তৃতীয় ধাপে চলে এসো, পরবর্তীকালে দেখো ঘূর্ণায়নের চাপ পশ্চিম দিকে মুক্ত হয় এবং দেখো গলিত পদার্থ মোল্টেন আর কি যে মেটেরিয়ালগুলো ছিল সেগুলো ছড়িয়ে পড়তে শুরু করে, ফলে হিমালয়ের পশ্চিম অংশ পূর্ব অংশগুলো বেশি প্রশস্ত। তোমরা জানো যে ধরো এইভাবে যদি হিমালয়গুলো দেখো আছে, ঠিক আছে, দেখো এই দিকটা কিন্তু বেশি প্রশস্ত, এখানে দেখো কম প্রশস্ত, তাই তো? এবং দেখো পশ্চিম দিকে এই পয়েন্টটা একটু মনে রাখবে যে পশ্চিম দিকে বেশি হিমবাহ বা গ্লেসিয়ার, কেন? ঢালটা অনেকটা দেখো মৃদু হয়ে যায়, ঠিক আছে? পশ্চিম দিকে দেখো ঢালটা অনেকটা মৃদু হয় বা জেন্টেল হয়ে যায় এবং মৃদু ঢালে বেশি তুষার জমা হয়। তোমরা জানো মৃদু ঢাল যদি হয় তাহলে কিন্তু তুষার জমা বেশি হবে, ঢালটা যদি খাড়া হয় তাহলে তুষার পরিমাণ সঞ্চয়ের পরিমাণ কম হবে, তাই তো? দেখো তুষার সঞ্চয়ের ফলে কি হয়? গ্লেসিয়ার গঠিত হয় বা সৃষ্টি হয়। এছাড়া অক্ষাংশ অবস্থানও অনেকটা নির্ভরশীল, মানে এটা একটা বলতে পারো মেন কারণ আর কি, অক্ষাংশগত অবস্থানও কিন্তু ডিপেন্ড করে। তাহলে আশা করি তোমরা এই পুরো পার্টটা বুঝতে পারলে যে হিমালয় ফর্মেশন কিভাবে হচ্ছে। প্রথম পার্টে দেখো পলিশন হচ্ছে, কিভাবে হচ্ছে? কৌণিকভাবে হচ্ছে কিন্তু, এর ফলে গ্রেটার হিমালয় সৃষ্টি হচ্ছে। দ্বিতীয় ধাপে কি হচ্ছে না, অ্যান্টি ক্লকওয়াইজ প্লেট ঘুরে যাচ্ছে, ভারতীয় প্লেট, এর ফলে এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ডোর স্ল্যামিং শাট। এবং তৃতীয় ধাপে কি হচ্ছে না, পরবর্তীকালে ঘূর্ণয়নের চাপে চাপটা কোন দিকে মুক্ত হচ্ছে? পশ্চিম দিকে, ঠিক আছে? এর ফলে দেখো তোমরা পশ্চিম দিকে প্রশস্ত বেশি এবং পূর্ব দিকে প্রশস্ত কম, ঠিক আছে? এই পয়েন্টগুলো মনে রাখবে। আর তুষার ব্যাপারটা মনে রাখবে, তুষার সঞ্চয়ের ফলে হিমবাহ তৈরি হয়েছে আর গ্লেসিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়া অক্ষাংশগত অবস্থান কিন্তু একটা মেন ফ্যাক্টর। দেখো নেক্সট চলে আসো প্রথম ইয়েতেই, আমরা যেটা দেখলাম আগের প্রথমেই দেখলাম যে উত্তর এবং ভারতের যে ভূপ্রকৃতি আর কি, ভূপ্রাকৃতিক ভাগগুলো যেগুলো দেখলাম আমরা, দেখো ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ এখানে দেখো 6টা ভাগ করা হয়েছে না। 1 নম্বর দেখো ছিল ভারতের উত্তর এবং উত্তর পূর্ব পর্বতমালা, সেই সম্পর্কে আমরা আজ দেখবো। তাহলে উত্তর এবং উত্তর পূর্ব পর্বতমালাটা আমরা দেখি, চলো। তাহলে দেখো এখানে দেখো উত্তরে পর্বতমালাকে 3টি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা ট্রান্স হিমালয়, একটা হিমালয়, আর একটা পূর্বাঞ্চলীয় হিমালয়, যেটা পূর্বাঞ্চল হিল বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টি ভাগে, ট্রান্স হিমালয়, হিমালয় আর পূর্বাঞ্চলীয় পাহাড়, যেটাকে পূর্বাঞ্চল হিলও বলা হয়ে থাকে। দেখো হিমালয়ের সমান্তরালে 3টি পর্বতশ্রেণী গঠিত হচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে বৃহৎ হিমালয়, যেটা গ্রেটার হিমালয় বলা হয়, মাঝেরটাকে বলা হয় মিডিল বা ক্ষুদ্র হিমালয় বা লেসার হিমালয়, আর শেষেরটাকে বলা হয় শিবালিক। এই পয়েন্টগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে, তাই ভালো করে দেখে নাও। দেখো আমি তোমাদেরকে একটু বললাম যে পশ্চিম দিকটা দেখবে, এখানটা যদি থাকো পশ্চিম দিকটা দেখবে বেশি তুমি চওড়া দেখতে পাবে, কিন্তু এখানটা দেখো অনেকটা চওড়াটা কম। তাহলে পশ্চিম দিকে দেখো কত কিলোমিটার বিস্তৃত, মনে হয় 250 থেকে 300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কিন্তু পূর্ব দিকে বিস্তারটা কম, দেখো 15 থেকে 30 কিলোমিটার। এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে, তাই এই পয়েন্ট দুটো ভালো করে মনে রাখবে। দেখো আমি কিছু কিছু ছবি এখানে অ্যাড করেছি যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। তাহলে উত্তর ভারতের যে পর্বতমালা নর্দার্ন মাউন্টেন, এখানে 3টে ভাগ করা দেখো, একটা হচ্ছে ট্রান্স হিমালয়, হিমালয় আর পূর্বাঞ্চল হিমালয়, ঠিক আছে? দেখো ট্রান্স শব্দের অর্থ কি? এই পয়েন্টটা মনে, ট্রান্স শব্দের অর্থ দেখো ওল্ডার বা প্রাচীন। হিমালয় গঠনের আগে এর অস্তিত্ব ছিল, এটা মনে রাখবে। এবং আগ্নেয়গিরি কার্যকলাপ বা ভলকানিক অরিজিন এর দ্বারা সৃষ্ট, এই পয়েন্টটাও মনে রাখবে, ঠিক আছে? এবং দেখো টেথিস সাগর, তোমরা জানো সেখানে টেথিস সাগর ছিল পলি এক সময়, এই জায়গাটা বুঝতে পারছো, টেথিস সাগর ছিল। এই যে ইন্ডিয়ান প্লেট আর ইউরেশীয় প্লেট ধাক্কার ফলে কি হয়, টেথিস সাগরের পলি উঁচু হয়ে উঠেই তোমার কি হয়েছে, হিমালয়ের সৃষ্টি হয়েছে, মাউন্ট এভারেস্ট, আশা করি তোমরা জানো। এবং দেখো 3টি প্রধান রেঞ্জের নাম মনে রাখবে, এটা কারাকোরাম, লাদাখ এবং জাসকার। কারাকোরাম, লাদাখ এবং জাসকার এই 3টেই কার মধ্যে পড়ে? ট্রান্স হিমালয়ের অন্তর্ভুক্ত বা ট্রান্স হিমালয়ের অংশ, ঠিক আছে? তাহলে মনে রাখবে ট্রান্স শব্দের অর্থ কি? প্রাচীন। হিমালয় গঠনের আগে এর অস্তিত্ব ছিল। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে স্টেটমেন্ট বেস, কিন্তু ভালো করে দেখে নাও। ভলক্যানিক অরিজিনের দ্বারা সৃষ্ট, মনে রাখবে। এবং টেথিস সাগরের পলি কিন্তু এখানে বিদ্যমান, এবং 3টে এর মধ্যে প্রধান রেঞ্জ রয়েছে, এটা কারাকোরাম, লাদাখ আর জাসকা।
দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে যে ইন দ্য সাংপো সুটুরি জোন, এটি একটা সেই ভূতাত্ত্বিক সীমারেখা যেখানে ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেট একে অপরের সঙ্গে মিশেছে। জায়গাটা দেখেই বুঝতে পারছি আমরা ম্যাপটা মিশেছে একে অপরের সঙ্গে। এই যে জায়গাটা এটাকে বলা হয় ইন দ্য সাংপো সুটুরি জোন। ঠিক আছে, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে। এবার দেখো আমরা যে তিনটা রেঞ্জ দেখলাম, কারাকোরাম, লাদাখ এবং জাস্কার, এই তিনটা রেঞ্জ সম্পর্কে আমরা দেখব। চলো দেখো কারাকোরাম রেঞ্জ, তাহলে প্রথম চলো আমরা কারাকোরাম রেঞ্জটা দেখি। দেখো ট্রান্স হিমালয়ের দীর্ঘতম পর্বত শ্রেণী যদি কোনটা, তাহলে মনে রাখবে কারাকোরাম। এই কারাকোরামের মধ্যেই অবস্থিত কি বলতো, K2, যার হাইয়েস্ট উচ্চতা দেখো 8,611 মিটার। মনে রাখবে উচ্চতা কত, 8,611 মিটার। কিন্তু দেখো এটা বর্তমানে পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর সেখানে আছে, ওই কারণে কিন্তু আমাদের ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে ধরা হয় না, বিবাদিত আছে। আমাদের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে বিবাদহীন, তাহলে কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘাই হয়ে থাকবে অ্যান্সার, সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা সিকিমে লোকেটেড তোমরা জানো। দেখো একে ব্যাকবোন অফ এশিয়া বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টটা। কারাকোরাম, দেখো কারাকোরামের প্রাচীন নাম কি না কৃষ্ণাগিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা কৃষ্ণগিরি। ঠিক আছে, আমি এখানে যে পয়েন্টগুলো নিয়েছি সেই প্রত্যেকটা পয়েন্ট কোনো না কোনো এক্সামে এসেছে, সেখান থেকে নিয়েছি। কোনো ফালতু কন্টেন্ট আমার ক্লাসে পাবে না, এটুকু আমি কনফার্ম দিতে পারি। ব্যাস, এর থেকে আর কি বলবো। দেখো K2 এর অপর নাম মনে রাখবে গর্ডন অস্টিন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। কারাকোরামের দক্ষিণে দেখো লাদাখ অবস্থিত, একটু আগে বললাম লাদাখ রেঞ্জ, কারাকোরাম, লাদাখ, জাস্কার, তিনটে হচ্ছে ট্রান্স হিমালয় অন্তর্ভুক্ত। ঠিক আছে, কারাকোরাম, লাদাখ, জাস্কার মনে রাখবে। দেখো ভারত এবং তুর্কিস্তানের মধ্যে জলবিভাজিকা, তো ওয়াটার সেট হিসেবে কাজ করে থাকে এটি। দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই জন্য আমি এই পয়েন্টটা একটু আলাদা করে নিয়ে নিয়েছি, যে পামির নট। ঠিক আছে, এটা পামির পর্বত গাঁট বলা হয়, মনে রাখবে এটাকে। ঠিক আছে, দেখো যদি বলে কারাকোরাম পর্বত শ্রেণীর উৎপত্তি কোথা থেকে হয়েছে, তাহলে মনে রাখবে পামির নট থেকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, পামির নট থেকে। তাহলে মনে রাখবে কারাকোরাম পর্বতের উৎপত্তি কোথা থেকে হয়েছে, পামির নট থেকে। দেখো পামির নট কি বলা হয়, পৃথিবীর সর্বোচ্চ উচ্চভূমি বলা হয়, হাইয়েস্ট প্লেটু অফ দি ওয়ার্ল্ড। ঠিক আছে, এবং দেখো একে পৃথিবীর ছাদও বলা হয়, মনে রাখবে রূপ অফ দি ওয়ার্ল্ড নামেও পরিচিত। দেখো তাহলে কারাকোরাম পর্বতমালা যদি উৎপত্তি বলে কোথা থেকে হয়েছে, পামির নট থেকে। পামির নট কি বলা হয়, পৃথিবীর সর্বোচ্চ উচ্চভূমি, হাইয়েস্ট প্লেটু অফ দি ওয়ার্ল্ড, এছাড়া বলে পৃথিবীর ছাদ, অর্থাৎ রূপ অফ দি ওয়ার্ল্ড নামেও পরিচিত। ঠিক আছে, দেখো আর এই পামির নট কিভাবে তৈরি হয়েছে, বা পামির নট চারটি প্রধান পর্বতমালার মিলনস্থলে গঠিত। কি কি, দেখো তাহলে চারটি পর্বতমালার নাম মনে রাখবো, হিন্দুকুশ, একটা হচ্ছে সুলেমান মাউন্টেন, একটা কারাকোরাম, আর একটা হচ্ছে কুনলুন মাউন্টেন। এবার কোথায় কোথায় লোকেটেড মাউন্টেনগুলো, কোথায় কোথায় লোকেটেড মাউন্টেনগুলো, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। যেমন দেখো হিন্দুকুশটা কোথায় লোকেটেড, আফগানিস্তানে। সুলেমানটা দেখো পাকিস্তানে। আর কারাকোরামটা ভারতীয় উপমহাদেশের উত্তরাংশে লোকেটেড, তোমরা জানো। আর কুনলুনটা কোথায় আছে, তিব্বত, চায়না আর কি। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কারাকোরাম রেঞ্জকে বলা হয় ব্যাকবোন অফ এশিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ট্রান্স হিমালয় দীর্ঘতম পর্বত শ্রেণী, এর প্রাচীন নাম হচ্ছে কৃষ্ণগিরি। ভারত এবং তুর্কির মধ্যে ওয়াটার সেট হিসেবে কাজ করে থাকে ট্রান্স হিমালয়। এবার দেখো সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে K2, 8,611 মিটার, যার অপর নাম গর্ডন অস্টিন। এবং যদি বলে যে এগুলো এখনো পড়াইনি আর কি, এটা আমি নেক্সট স্লাইডে বলছি। দেখো হিন্দুকুশ, দেখো এটা আফগানিস্তানে লোকেটেড। কারাকোরাম তো কোথায় লোকেটেড, ভারতে, কুনলুন তিব্বতে, আর সুলাইমান আছে পাকিস্তানে। দেখো গুরুত্বপূর্ণ হিমবাহগুলো চলো আমরা দেখে নিই। প্রথম হচ্ছে ফেটচেনকো গ্লেসিয়ার, ভেরি ইম্পর্টেন্ট, পড়ে থাকে যে ট্রান্স হিমালয়ের অন্তর্ভুক্ত বা কারাকোরাম রেঞ্জের মধ্যে আর কি যে গ্লেসিয়ারগুলো রয়েছে তার নাম কি, তাদের কোন কোনগুলো পড়ে থাকে আর কি, এই রেঞ্জের মধ্যে কোন কোন গ্লেসিয়ারগুলো পড়ে থাকে, কিন্তু প্রশ্ন পড়ে, তাই মনে রাখবে ফেটচেনকো গ্লেসিয়ার কার মধ্যে পড়ে, কারাকোরাম রেঞ্জের মধ্যেই লোকেটেড এরা। দেখো মেরু অঞ্চলের বাইরে বিশ্বের দীর্ঘতম হিমবাহ, এটা মনে রাখবে, প্রায় 77 কিলোমিটার এর বিস্তার আর কি, এটা মনে রাখবে। এবং কোথায় লোকেটেড, তাজাকিস্তানে লোকেটেড। ঠিক আছে, তাহলে দেখো ফেটচেনকো গ্লেসিয়ার কোথায় অবস্থিত, তাজাকিস্তানে, এবং মেরু অঞ্চলের বাইরে বিশ্বের দীর্ঘতম হিমবাহ, প্রায় 77 কিলোমিটার এর কিন্তু বিস্তার। দেখো সিয়াচিন গ্লেসিয়ার তোমরা জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভারতের দীর্ঘতম হিমবাহ, এর দৈর্ঘ্য হচ্ছে 76 কিলোমিটার। এবং নুব্রা নদীর উৎস
এখান থেকেই, ঠিক আছে। নুব্রা নদী শোক নদীর একটা উপনদী। এইটুকু মনে হবে যে নুব্রা নদীর যদি প্রধান উৎস বলা হয় তাহলে সিয়াচিন গ্লেসিয়ারই হয়ে থাকবে। এবং এটাকে বলা হয় হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড, তোমরা জানো। এবং হোয়াইট ওয়াটার নামে পরিচিত, ভারতে হোয়াইট ওয়াটার নামে কে পরিচিত? সিয়াচিন গ্লেসিয়ার। এছাড়াও দেখো এইটাও ইম্পর্টেন্ট যে বাল্ট্রো গ্লেসিয়ার, এটা কোথায় আছে? গিলগিট বা বালতিস্তানে লোকেটেড এটা। এর দৈর্ঘ্য দেখো 63 কিলোমিটার। এই তিনটে গ্লেসিয়ারের নাম কিন্তু মনে রাখবে। এটা ফেটচেনকো, ঠিক আছে, যেটা তাজাকিস্তানে লোকেটেড, সিয়াচিন গ্লেসিয়ার ভারতে লোকেটেড, আর বাল্ট্রো গ্লেসিয়ার যেটা গিলগিট এবং বালতিস্তানে লোকেটেড। দৈর্ঘ্যগুলো মনে রাখবে। এছাড়াও অন্যান্য যে হিমবাহগুলো রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একটা দেখো হিসপাট, ঠিক আছে, দাইফো, তারপর হচ্ছে সালতোরো রেঞ্জ, এছাড়া কারাকোরাম রেঞ্জের আর কি অংশ, কারাকোরাম রেঞ্জের মধ্যে আর কি সালতোরো পড়ছে। সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে সালতোরো কাংড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ বলে দেখো সিয়া কানগিরি হবে, K12 নামে পরিচিত, K12, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। দেখো আগে এখানে যেটা ছিল দেখো এই ট্রান্স হিমালয়ের মধ্যে আর কি কারাকোরামের মধ্যে আর কি দেখো সালট্রো রেঞ্জ, দেখো এর সর্বোচ্চ শৃঙ্গ সালত্রো কাংড়ি, ঠিক আছে। এবং দ্বিতীয় যদি বলে তাহলে সিয়া কানগিরি হবে, যা K12ও বলা হয়। তাহলে দেখো আমি পুরো বিষয়টা আজকে একদিনে করাচ্ছি না, আমরা একে একে করবো আর কি। আশা করছি তোমরা আমি যেটুকু ক্লাস করালাম, যেটুকু বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমাদের ডাউট হয় বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা মনে রাখতে যদি অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য আরও বেস্ট করার চেষ্টা করব। এবং এই পিডিএফ তোমরা যদি চাও তাহলে অবশ্যই SM কক্ষ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি ওখানে প্রোভাইড করে দেবো। পুরো ক্লাসটা করাই আগে, তারপর আমি আস্তে আস্তে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, সব কিছু, তোমাদের ওখানে রিভিশন করতে আরও সহজ হয়, কোনো অসুবিধা না হয়।